আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। পশ্চিমবঙ্গ তথা বাংলা প্রদেশের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজিত হবার পরে প্রায় 1 মাস পরে তিনি রাজনৈতিক কর্মসূচিতে এসে মমতা ব্যানার্জি এমন একটি মন্তব্য করেছেন, নাম উল্লেখ না করেও যেটা আমরা ধরে নিচ্ছি যে বাংলাদেশের হাদি হত্যার ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন। ঠিক একই সময়ে এই ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি তিনি ফেসবুকে 2টো স্ট্যাটাস দিয়েছেন। এর ফলে এই হাদির হত্যাকাণ্ড নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। হাদি হত্যাকাণ্ড নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এর প্রধান কারণ হলো যে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ধর্মতলায় একটি ধর্ণা দেওয়ার প্রোগ্রামে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যে তিনি নাম উল্লেখ না করেও হাদির হত্যাকাণ্ড সম্পর্কে কথা বলেছেন এবং তিনি ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দিকে আঙ্গুল তুলে বলেছেন কাকে দিয়ে খুন করিয়েছেন, মানে অ্যাজ ইফ যে হাদি হত্যাকাণ্ডর খুনটা করিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই খুনের বিস্তারিত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জানেন এবং কারা কারা হত্যায় জড়িত ছিল সেটিও তিনি জানেন, কিন্তু তিনি মুখ খুলবেন না। প্রথমত আমার অনুরোধ থাকবে, দিদি প্লিজ আপনি মুখ খুলুন। হৃদয়কে তথ্য ভান্ডার, সত্য ভান্ডার, কথার ভান্ডার বানিয়ে রেখে এভাবে একটা হত্যাকাণ্ডর পুরো বিষয়টা আপনি চেপে যাবেন, এটা কি ঠিক? দ্বিতীয় প্রশ্নটি আমার জেগেছে যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি কোনো খুন করান তাহলে সেই খুনিকে তিনি মেঘালয় সীমান্ত পথে অবৈধ পথে ঢুকিয়ে পশ্চিমবাংলায় পাঠাবেন। এটি আমাকে যদি বিশ্বাস করতে বলেন তাহলে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারবো না। আপনাদের গুলশানের ওয়েস্টিন হোটেলের একজন আমেরিকান স্পাই এজেন্টের মৃত্যুর কথা মনে আছে? হোটেল রুমে তার লাশ পড়েছিল, আমেরিকান এম্বাসি তার পোস্টমর্টেমটা পর্যন্ত করেন। যারা বিশ্ব রাজনীতির খোঁজ রাখেন, কানাডায় স্বাধীন খালিস্তানের দাবিতে একজন কানাডিয়ান শিখ, তিনি খুব সক্রিয় নেতা ছিলেন, তাকে কে বা কারা হত্যা করেছে এবং সেই হত্যার পরে জাস্টিন ট্রুডোর কানাডার সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে যদি বলতে হয় তাহলে অমিত শাহ কি এত কাঁচা কাজ করবেন? বরং যদি ওসমান হাদির ভাইয়ের স্ট্যাটাসটা দেখেন, এই যে শরীফ ওমর হাদি, তিনি বলেছেন যে জামাতে ইসলামের যে আমির তার একজন পিএস এই হাদি হত্যার ক্ষেত্র তৈরি করেছে এবং ঢাকা 8-এ হাদি যে নির্বাচন করতে চেয়েছিল সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার ভাই আরো একটি স্ট্যাটাসে বলেছেন যে ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং বর্তমান বিএনপি সরকারে আছে এরকম কয়েকজন এমপি এই ওসমান হাদি হত্যার সাথে জড়িত। এটি বরং অধিক গ্রহণযোগ্য মনে হয় এই কারণে যে জামায়াতে ইসলাম তার সাথে পশ্চিমবঙ্গের মমতার একটা ভালো সম্পর্ক আছে। কদিন আগে আমি বলেছিলাম যে মমতা নিজে ডিপ স্টেটের এজেন্ট এবং তিনি এই রাজনীতির ইসলামকে যেভাবে ধারণ করেন এবং সেটাকে কেন্দ্র করে বলা যায় যে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তিনি অনেক জঙ্গিদেরও লালন করেন এবং সেই হিসেবে শুধু ডিপ স্টেট না, আইএসআই এর সাথেও যদি তার সম্পর্ক থাকে আমি অবাক হব না। সুতরাং জামাত, মমতা, আইএসআই, ডিপ স্টেট, ইউনূসের উপদেষ্টা এগুলো যদি মিলান তাহলে কিন্তু 2-এ 4 হয়ে যায়। হাদিকে গুলি করা হলো 12ই ডিসেম্বর 2025 শুক্রবার দিন। তারপরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আসলে আই ওয়াশ বিইং এ ডক্টর আমি বলতে পারি যে এই পাঠানোটা প্রয়োজনীয় ছিল না। তাকে এভার কেয়ারে বা ইভেন ঢাকা মেডিকেলেই ওই রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা দেওয়ার সেটা দেওয়া হয়েছিল এবং তাদের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং সেটাই হয়েছে।
তো তারপর থেকে আজ পর্যন্ত সরকার তদন্ত করে খুনি বের করতে পারলো না। একবার চার্জশিট দিয়েছে, সেটা আবার বাদীপক্ষ নারাজি দিয়েছে। আরো একটি প্রশ্ন উঠেছে, যেটা একটু বলি, যে যাদের খুনি বলা হচ্ছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন, যারা ভারতে গ্রেপ্তার হয়েছে, এই ফয়সাল করিম মাসুদ তো ওসমান হাদির খুবই ঘনিষ্ঠ ছিল। বেশ কিছু ছবিতে দেখা গেছে তারা অফিসে একসাথে আড্ডা দিচ্ছে, নির্বাচনী প্রচারণা একসাথে কাজ করছে। তাহলে এই ফয়সাল করিম মাসুদ খুনি হয় কি করে? অথবা এমনও হতে পারে যে ফয়সাল করিম মাসুদ কদিন আগে জেল থেকে বেরিয়েছে, তাকে এই হাদিকে হত্যার জন্য এই হাদির সাথে ফিট করা হয়েছে। কারা তাকে হাদির কাছে এনেছিল, এই প্রশ্নটি উঠেছে। এবং এই প্রশ্নটি ওঠার সময়, যখন এই প্রশ্নটি করা হয় হাদির ইনকিলাব মঞ্চের বর্তমান নেতা জুবায়ের এবং জুমাকে, তারা কিন্তু এই প্রশ্নের ঠিকমতো উত্তর দিতে পারেন না। হাদিকে হত্যার যে অভিযোগের কথা বলা হলো, জামাতের আমিরের পিএস, উপদেষ্টা, এমপি, আজকাল অভিযোগের আঙ্গুল কিন্তু এই জাবের এবং জুমার দিকেও উঠছে। এবং এই যে দেখেন মমতা দি এত কিছু বললেন, বাংলাদেশে ইনকিলাব মঞ্চের তো একেবারে অচল করে দেওয়ার কথা ছিল দেশ। তারা কি আজকে শাহবাগে গিয়েছেন? তারা কি বিশাল আন্দোলন গড়ে তুলেছেন? হাদি ছিল আসলে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। হাদিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হত্যা করেছে। তাকে প্রথমে হত্যাযজ্ঞ করা হয়েছে, এই হত্যাযজ্ঞ করার পরে তাকে প্ল্যান অনুযায়ী খুন করা হয়েছে। আবার হাদি হত্যার পরে আমরা দেখলাম তার যে অভিযুক্ত খুনি ফয়সাল, সে দুবাইয়ের থেকে ভিডিও করেছে, বলছে সে যে দুবাইয়ে ছিল এবং সে দুবাইয়ে যে গেছে তার বোর্ডিং পাস পর্যন্ত দেখিয়েছে। কারা তাকে এই বোর্ডিং পাস করে দিয়েছিল যদি সে দুবাই না গিয়ে থাকে? সুতরাং তার হত্যাকাণ্ডের সাথে কিন্তু অনেক এজেন্সির নামও জড়িয়ে যাচ্ছে। এবং একটি এজেন্সির মহাপরিচালক দিল্লি গিয়েছিলেন এবং তিনি ফিরে আসার পরপরই এই কথিত দুই খুনি গ্রেপ্তার হলেন। আবার এও এখন বলা হচ্ছে যে এই কথিত দুই খুনি গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশ থেকেও নাকি ফোন গেছে, যেন তাদের এই মুহূর্তে ফেরানোর দরকার নাই। সুতরাং হাদিকে খুন করা হয়েছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং তারা সেক্ষেত্রে সফল। নইলে হাদির মতো একটা ছেলে যে অশালীন ভাষায় কথা বলেছে, বরিশালের অশালীন ভাষায় কথা বলেছে, ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্সে, আহামরি কোনো মেধার স্বাক্ষর আমরা পাই না। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বোধহয় শিক্ষকতা করতেন। তার একটা ইউটিউব আমি দেখেছি কন্টেন্ট, তিনি বিসিএস পরীক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছেন। তিনি ইংরেজি যে শেখাচ্ছেন সেই ইংরেজিটা ভুল। তিনি ভুল ইংরেজি শেখাচ্ছেন বিইং এ টিচার। তো এই হাদিকে মহিমান্বিত করে তাকে এইভাবে রাজনীতিতে এনে খুন করে আবার তার বেনিফিট নিলেন কারা? এবং দুই বাংলায় যে সব রসুনের এক জায়গায় গোড়া, তো দুই বাংলায় যাদের গোড়া এক জায়গায়, এদিকে জামাত ওদিকে মমতা, তারা আজকে এই আবার নতুন নাটক শুরু করেছে। আবার হাদিকে কেন্দ্র করে তার পরিবারের মধ্যেও কিন্তু একটা টানাপোড়েন ছিল। হাদি হত্যার পরে রাষ্ট্র অনেক টাকা দিয়েছে, হাদির বোনকে দিয়েছে, ভাইকে চাকরি দিয়েছে, বিশাল জব। তো তার ভাই তো এই পদে চাকরি পাওয়ার মতো লোক না। আবার তার বউ, তাদেরও টাকা দিয়েছে, আবার বউকে ফ্ল্যাট দেয় নাই, বোনকে দিয়েছে। এরকম পরিবারের মধ্যেও কিন্তু কি পেলাম কি পেলাম না নিয়ে একটা টানাপোড়েন আছে। তো এই মুহূর্তে এই অবস্থায় মমতাদির উচিত বলা যে তিনি কি জানেন কারা এই খুনের সাথে জড়িত, নাকি তিনি বাংলাদেশের রাজনীতির মতো এখন পশ্চিমবঙ্গে হাদিকাট খেলা শুরু করছেন। কারণ তার দল তো, যদি ভুল না জেনে থাকি, অলমোস্ট ভেঙেই গেছে বলা যায়। তার তৃণমূলের অধিকাংশ বিধায়ক আলাদা হয়ে তারা একটা আলাদা ফ্র্যাকশন করছে, আলাদা দল করতেছে। এমনকি তৃণমূলের ঘাসফুল প্রতীকটাও তারা নিয়ে নিতে পারে। তো দিদি এখন আসলে ভীষণ বিপদে আছে। সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি
আমাদের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করবার জন্য এমন কোনো স্টেটমেন্ট করেছে কিনা সেটাও আমাদের ভাবতে হবে। তবে দিদির উচিত এই হাদির বিষয়ে ঝেড়ে কাশা। হাদিকে নিয়ে মন্তব্য জন্য মমতা ব্যানার্জিকে এবার দাম গুনতে হবে, কারণ তার যে এই মন্তব্য, সেই মন্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে, যেটা উনি চাইছিলেন। অর্থাৎ ভারতকে কাঠগড়ায় তুলে দিয়ে তিনি বিতর্ক আরো বাড়িয়ে দিলেন। ভারতবর্ষের পক্ষে এটা একটা অস্বস্তিকর। ফলে এবার কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে চলেছে। যা শোনা যাচ্ছে যে এসটিএফ এর নাম করে, এসটিএফই তো অ্যারেস্ট করেছিল, উনি নিজে স্বীকার করেছেন। তো সে সময় তো ছিল তার আন্ডারে এসটিএফ, এখন তো আর তার আন্ডারে নেই। এখন জামানা বদলে গেছে। এখন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনে এসটিএফ, তার সরকার। এসটিএফই সম্ভবত একটা স্বতঃপ্রণোদিতভাবে মামলা করতে চলেছে তার নামে। এবং এটা তো একেবারে পরিষ্কার যে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলেই এটা করা হয়েছে। অর্থাৎ তার উপরে যে একের পর এক আঘাত তিনি নিজে নামিয়ে আনছেন নিজেই, তাতে আরো একটা আঘাত যোগ হলো। এক তো তিনি আঘাতে আঘাতে জর্জরিত, নানান রকম দুর্নীতি সরকার গত 15 বছরের সরকার চালাতে গিয়ে সে বালি চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, জমি চুরি, তারপরে নানান ধরনের প্রকল্পের নাম, কেন্দ্রের প্রকল্প, সেগুলোকে নিজের প্রকল্প বলে টাকা আত্মসাৎ, 100 দিনের কাজের টাকা আত্মসাৎ, তারপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার নামে হচ্ছে একেবারে কি বলে অর্থের জলাঞ্জলি, তারপর ভুতুরে ক্লাবের নাম করে সমস্ত সরকারি টাকা বিলোনোর মাধ্যমে টাকা আত্মসাৎ, এই সমস্ত মামলা তো তার রয়েছেই। শেষ পর্যন্ত যেটাতে উনি মহাফাঁসান ফেসেছিলেন তা হচ্ছে আইপ্যাক মামলায়। আইপ্যাক যে তার যেটা ছিল, বেসরকারি সংস্থা ছিল আইপ্যাক, যাকে দিয়ে তিনি এই ভোটের কাজকর্ম করাতেন, তাদের কাছে প্রচুর বিতর্কিত মালপত্র ছিল, কাগজপত্র। ইডি যখন সেইখানে গিয়ে হামলা করলো, হানা দিল, তখন মমতা ব্যানার্জি খবর পেয়ে সমস্ত তার সরকারের উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নিয়ে গিয়ে একেবারে ইডির লোকেদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আটকে সমস্ত কাগজপত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে এসে একটা প্রেস কনফারেন্স করলেন। মুখে একেবারে ফাইলপত্র নিয়ে একবার প্রেস কনফারেন্স করলেন। অর্থাৎ ইডি সেই মামলায় কিন্তু একটা ব্যাপারে একটা মামলা করে রেখে দিয়েছিল। সেই মামলার শুনানি কিন্তু এখনো চলছে। সেই মামলাটাতেই ওনার জেল হওয়ার কথা। উনি যে কাগজগুলো ইডির কাছ থেকে ছিনিয়ে এনেছিলেন ওই দপ্তর থেকে, ইডি যেখানে হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে, সেখানে কেউ ঢুকতে পারে না। এটা একদম সাংবিধানিক অর্ডার দেওয়া আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত। এটা ওটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তার সঙ্গে যুক্ত হলো এই একটা, এই যেটা বাংলাদেশকে নিয়ে উনি মন্তব্য করলেন হাদিকে জড়িয়ে। এখন হাদিকে জড়িয়ে মন্তব্য করার পেছনে তার হচ্ছে একটাই কারণ, তিনি যেটা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে, উনি পূর্ব বাংলাটাকে পুরো খুলে রেখে দেবেন, বাংলার পূর্ব দিকটা পুরো খুলে রেখে দেবেন, পশ্চিম দিকটা খুলে রেখে দেবেন, এবং বাংলাদেশের পূর্ব দিকটা খোলা থাকবে। ওখান থেকে সমস্ত লোক ঢুকে এখানে একটা গন্ডগোল পাকিয়ে তারপর 7 সিস্টার দখল করুক, যার জন্য ওই
পূর্ব দিক দিয়ে হামলা করবে বলে পাকিস্তানের যে ছকটা করেছিল এবং হুমকিটা দিয়েছিল, সেটা করে উনি তাদের সঙ্গে জোট করে তিনি এই কাণ্ডটি করার একটা চেষ্টা করেছিলেন। খবরটা ভারতবর্ষ ভেতরে ভেতরে পেয়েছিল, আন্দাজ করেছিল। ফলে একটা গণতান্ত্রিকভাবে রেজিম চেঞ্জ করে ওনাকে হটিয়ে দেওয়া হয়। সেই হটানোর রাগ তিনি কিছুতেই সহ্য করতে পারছেন না। এখন উনি চেষ্টা করছেন যে করে হোক একেবারে যদি কেন্দ্রকে যদি একদম কোনো রকমভাবে চাপিয়ে দেওয়া যায়, কোনো রকমভাবে ভয় টয় দেখিয়ে যদি তাদেরকে দমিয়ে দেওয়া যায়, আমি এই ফাঁস করে দেবো, ওই ফাঁস করে দেবো, তাহলে পরে আমার মানে এই অ্যারেস্টটা যদি আটকে যায়, অথবা সরকারকে চাপে ফেলে যদি কিছু করা যায়, এই যে তার একটা গোপন ইচ্ছে, সেই ইচ্ছেটা করতে মানে পোষণ করে তিনি আবার গাড্ডায় পড়লেন। এবারে আরো একটা বড় ধাক্কা উনি খাবেন, সেটা হচ্ছে এই বাংলাদেশ নিয়ে তিনি যে কথাটা বললেন, এই কথাটার জন্য তাকে চরম মূল্য দিতে হবে। কেন্দ্র সরকার তো ছেড়ে দেবে না, আর অমিত শাহ তো ছাড়ার পাত্র নয়। উনি অমিত শাহের নাম তুলে বলেছেন মোটা ভাই, মানে গুজরাটিতে মোটা ভাই বলে বরদা, বরদাকে বলে গুজরাটিতে মোটা ভাই। তা মোটা ভাইয়ের নাম করে উনি বলেছেন, তা মোটা ভাই তো ছেড়ে দেবেন না। মোটা ভাই তো যদি বাংলাদেশের ব্যাপারে যদি ফোন করে থাকেন, তাহলে সেটা যদি আপনি পাবলিকলি বলেন, আমার মনে হয় না এরকম কোনো ঘটনা ঘটেছে। এবং অমিত শাহ তিনি ফোন করে ওনার তো মানে মিথ্যে কথা বলার ব্যাপারে ওনার কোনো লাজ লজ্জা নেই, সমস্ত রকমের মিথ্যে উনি বলতে পারেন। উনি যেখানে দাঁড়িয়ে যা বলবেন তার 90.9% কি 99.9% আপনি বাদ দিয়ে দিতে পারেন। একদম মানে আপনার বলছি যে উনি মোটামুটি যা বলবেন পুরোটাই মিথ্যা কথা বলবেন। উনি যত প্রকল্প কথা বলেন, যত অর্থ ব্যয়ের কথা বলেন, যত অনুদানের কথা বলেন, সমস্তটা হচ্ছে চুরির আর মিথ্যা তথ্য। 35,000 বেকার যুবক যারা চাকরি করছিল, সৎভাবে চাকরি পেয়েছিল, চাকরি করছিল, অসৎভাবে এত লোককে ঢুকিয়ে দিয়ে এসএসসিতে সমস্ত জিনিসটাই ঘেটে দিয়েছে। সরকার যখন বলল যে আপনারা যারা অরিজিনাল যার যে লিস্টটা আছে, যারা সত্যিকারের পাস করে তাদের লিস্টটা যদি আপনি দেন, তাহলে পরে আমি বাদ দিতে পারি, আর অসৎভাবে যারা চাকরি পেয়েছে তাদের লিস্টটা আপনি আলাদা করে দিন, তাহলে পরে আমরা আলাদা করে দিতে পারি। উনি তা করলেন না। উনি সব একেবারে জট পাকিয়ে গিয়ে হাইকোর্টের টেবিলে ফেললেন। সে মামলা গেল সুপ্রিম কোর্ট অব্দি। তারপর কি হলো, সমস্ত চাকরি যারা সরকারি যে বেসরকারি চাকরি করতেন, শিক্ষক অশিক্ষক কর্মী যারা ছিলেন, সবার চাকরি চলে গেল। অর্থাৎ যারা 2 নম্বরই করে পয়সা দিয়ে যারা যাদেরকে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, তারা তো চাকরি খোয়ালোই। আর যারা সত্যিকারের পড়াশুনো করে যারা চাকরি পেয়েছিল, তারাও চাকরি গেল তাদেরও। সে মামলাতেও উনি দোষী। উনি যখন ঢুকবেন তখনই একের পর এক মামলা নিয়ে ঢুকবেন। তার তো 80 জন এমএলএ, বিরোধী দলনেতার জায়গা নিতে গেলে মানে পদ পেতে গেলে 80 জন এমএলএ সাক্ষী চাই, মানে সই চাই। ওনার ডাকে উপস্থিত হয়েছিল 19 জন এমএলএ, আর বাকি এমএলএদের নাম লেখা হয়েছে, সেখানে নকল সই করে দেওয়া হয়েছে। এবার যাদের নকল সই করা হয়েছে তারা গিয়ে এবার বিধানসভার অধ্যক্ষের কাছে গিয়ে বলে দিয়েছে যে এই যে সই দেওয়া হয়েছে, এই সই আমাদের সই নয়। সঙ্গে সঙ্গে সিআইডি কাছে গেছে, সিআইডি তদন্ত করেছে, তাদের বয়ান নিয়েছে, বয়ান লিখিত বয়ান, রেকর্ডেড বয়ান, অডিও ভিজুয়াল বয়ান সমস্ত নেওয়া হয়েছে।
নেওয়ার পরে দেখা গেল যে এটা একদম জোচ্চুরি করা হয়েছে, ভাইপো এটা জোচ্চুরি করেছে। ভাইপো কি করেছিলেন? ভাইপো একটা ফরওয়ার্ডিং লেটার করেছিলেন যে আমি যা লিখছি এটাই সত্য, এবং নিচে যারা সই করেছে তারা সম্পূর্ণভাবে এখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি সার্টিফাই করছি যে এরা প্রত্যেকে সই করে দিয়েছে, এরকম একটা উনি ফরওয়ার্ডিং লেটার লিখেছিলেন। তাহলে ফরওয়ার্ডিং লেটার যিনি লিখেছিলেন তিনি হলেন গিয়ে মানে এই সমস্ত কুপরামর্শের মাথা। তাকে যখন ধরার পরিকল্পনা হলো তখন তিনি সোনারপুরে গিয়ে ওই নাটকটি করলেন, মার খাওয়ার নাটক করলেন। মার খাওয়ার নাটক করে সমস্ত হসপিটালে ঘুরলেন, হসপিটাল ভর্তি নিল না, এখন বাড়িতে শুয়ে আছেন। গত পরশু দিনকেও সিআইডি গেছিল, তার বাড়িতে নোটিশ ধরিয়ে দিয়ে এসছে, দ্বিতীয়বার নোটিশ ধরালো, হয়তো আর একবার তৃতীয়বার ধরাবে, চতুর্থবার আর সময় পাবে না। তৃতীয়বারের পর এবারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে একেবারে সোজা হাজতে পড়ে দেবে। তাহলে ভাইপো গেলেন, এইবার পিসিমা। ভাইপোর পেছনে পেছনে দেখবেন এই যে ঢুকলো ভাইপো ঢোকার সঙ্গে সঙ্গে এবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে, সব এক এক করে ঢুকে যাবে, সব এক এক করে ঢুকবে। বিভিন্ন মামলা পড়ে রয়েছে সেগুলো ঢুকবে। এবার পিসি যখন ঢুকবেন এটা নিয়ে বা আইপ্যাক নিয়ে যে কোনো একটা দিয়ে আগে ঢুকবেন, তারপর দেখবেন এই সমস্ত মামলাগুলো সমস্ত ট্যাগ হতে শুরু করে দিয়েছে। সুতরাং আগামী কিছু বছরের মধ্যে মমতা ব্যানার্জি আর তার ভাইপো তাদের বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। আর একটা খবর আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম তৃণমূল ভাঙছে, তৃণমূল ভেঙে গেছে, তৃণমূল দুভাগে ভেঙে গেছে। 59 জনের একটা তালিকা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের এমএলএ, তিনি আলাদাভাবে মানে দল গঠনের দায়িত্ব নিয়ে তিনি স্পিকারের কাছে আজকে গিয়ে চিঠিপত্র দিয়ে এসছেন যে আমরাই হলাম সত্যিকারের তৃণমূল। এই 80 জনের মধ্যে এই 59 জন আমরাই হলাম সত্যিকারের তৃণমূল, আর এরা তৃণমূল হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আমাকে দলনেতা বাঁচাও, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছে এবং তার দাবির সপক্ষে সবাই মিলে সই করে দিয়েছে 59 জন। অর্থাৎ মহারাষ্ট্রে যে ঘটনা ঘটেছিল একনাথ শিন্ডে, ঠিক এইভাবে একনাথ শিন্ডে বেরিয়ে গিয়ে উনি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মহারাষ্ট্রে। সেই একনাথ শিন্ডের মতো এই একই ঘটনা এখানেও ঘটলো। অর্থাৎ তার আমও গেল, তার ছালাও গেল, তিনি জেলে গিয়ে বসে থাকবেন, পার্টি চলে গেল অন্যের হাতে। সরি, ভবিষ্যতে এইটাই হবে, খুব তাড়াতাড়ি হবে। আমি যেটা বলেছিলাম না সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, তাড়াতাড়ি হচ্ছে এটা। আপনারা সবাই দেখতে থাকুন, আরো নাটক বাকি আছে পশ্চিমবঙ্গে। নাটকের একেবারে পর্বের পর পর্ব হবে একেবারে। আসসালামু আলাইকুম। খুবই সংক্ষিপ্ত আলোচনা, তবে খুব হতাশার আলোচনা। আমি শুরুতেই একেবারে এনসিপি জাতীয় নাগরিক পার্টি গঠনের সময় থেকে আমরা খুব হতাশার মধ্যে নিমজ্জিত ছিলাম, কারণ এর জন্মের মধ্যে কিছুটা বিকৃতি আছে এরকম যে একটা সুস্থ সবল শিশু যেরকম জন্ম নেয় সে সেরকম জন্ম না নিয়ে বা স্বাভাবিক প্রসবের মধ্যে দিয়ে জন্ম নেয়নি, সিজারিয়ান প্রসবেও তার কিছু ঝামেলা আছে। ঝামেলা হলো একটা রাজনৈতিক দল জনগণের একটা গোষ্ঠীর তার সমর্থনে জোটবদ্ধভাবে তৈরি হয়, আর এনসিপি তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের পুতুল হিসেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের শেল্টারে, এবং সেই সরকারের শেল্টারে সেই সরকারের ডিসি উপদেষ্টা তাদের প্রত্যেকের পরামর্শে এবং এনসিপি গঠনের মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হচ্ছে যে সে যখন বলেছিল যে এরা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে নাহিদ ফাহিদেরা, তো তার মধ্যে দিয়ে বোঝা গেছে যে অন্তর্বর্তী সরকার এখানে পুরো শেল্টার দিয়েছিল। তো কি হলো তারপরে? গত 1 বছরের উপরের সময় এনসিপি যে প্রতিষ্ঠা হয়েছে, এই কেবল 14-15 মাস হলো, এই সময়ের মধ্যে এনসিপি যে বিতর্কের জন্ম দিয়েছে, যে বিতর্ক তৈরি করেছে এবং যেসব অপকর্ম করেছে এনসিপির লোকজন, আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল ঘাটলে এদের অপরাধের সমান হইতে 20 বছর সময় লাগে। মানে আওয়ামী লীগ বিএনপি 20 বছরে যে অপরাধ করে, এনসিপি
12-14 মাসে এই অপরাধ সম্পন্ন করেছে সফলভাবে। এদের লোকজন চাঁদাবাজি করে, ছিনতাই করে, মাদক ব্যবসা করে, চোরা কারবারি করে, মানুষকে জিম্মি করে, পদোন্নতির ব্যবসা করে, ঠিকাদারি ব্যবসা করে, বই পুস্তক ছাপাতে গিয়ে লুটপাট করে, এবং আরো স্পেসিফিক যদি বলি, জুতার বাড়ি খায়। কয়েকদিন আগে অপমানিত হয়ে বগুড়ার এনসিপির বিশাল এক নেতা সে নারীর জুতা বাড়ি খেয়েছে, সেই ভিডিও চারদিকে ভাইরাল হয়েছে। এনসিপির হান্নান মাসুদ প্রকাশ্য, কোনো লাজ শরম নাই, কোনো রাগ ঢাক নাই, চাঁদাবাজ ধরা পড়েছে ধানমন্ডি থানায়। সেই চাঁদাবাজ মুস্তেকা দিয়ে ছুটিয়ে নিয়েছে নিজের সশরীরে থানায় উপস্থিত হয়ে। সেই চাঁদাবাজ যাকে সে ছাড়িয়ে নিয়েছে, সেই চাঁদাবাজি আবার আরেক জায়গায় চাঁদাবাজি করেছে। এই সপ্তাহে 2 দিন আগে এই হান্নান মাসুদ এমপি হয়ে গেছে, এমপি বনে গেছে আওয়ামী লীগবিহীন মাঠে। সেই হান্নান মাসুদেই ঈদের পরে বাড়ি যাচ্ছিল বা আসছিল, মানুষের ভোগান্তিতে ফেলে মানুষকে 2 ঘন্টা ফেরি দাঁড় করিয়ে রেখেছে সে পারাপার হবে বলে। এবার চাঞ্চল্যকর খবর আরেকটা দিয়েছেন, তিনি হচ্ছেন রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিএনপি নেতা। তিনি বলছেন আওয়ামী লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে 3 কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসুদ। ওই যে গ্রামে যার একসময় সবচেয়ে দরিদ্র বাড়িটি ছিল যাদের, আর এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যার সবচেয়ে সচ্ছল বাড়ি, সেই হান্নান মাসুদ 3 কোটি টাকা চেয়েছিল আওয়ামী লীগের এক নেতাকে পগার পার করে দেওয়ার জন্য। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালীর 6 হাতিয়া আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, গণ অভ্যুত্থানের পর সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে হান্নান মাসুদের একাধিক বৈঠক হয়েছে এবং এসব বৈঠকের অনেকগুলো রাজধানীর পল্টন এলাকার একটি হোটেলে অনুষ্ঠিত হতো। রাশেদ খানের দাবি, এক পর্যায়ে আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার বিষয়ে 4 কোটি টাকার একটি সমঝোতার আলোচনা হয়। বৈঠক শেষে হান্নান মাসুদ আব্দুল গাফফার সিজানকে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি 1 কোটি টাকা দিতে চান, তবে 3 কোটি টাকায় চুক্তি করার চেষ্টা করতে হবে। তিনি আরো দাবি করেন ওই নেতাদের কাছে নগদ অর্থ রয়েছে এবং অর্থের প্রয়োজন আছে বলেও হান্নান মাসুদ মন্তব্য করেছেন। পোস্টে রাশেদ খান বলেন, হান্নান মাসুদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী হাতিয়ার বাসিন্দা আব্দুল গাফফার সিজান। আব্দুল গাফফার সিজান হচ্ছেন প্রত্যক্ষদর্শী। তিনি জানান 27 জুলাইয়ের পর আত্মগোপনে থাকা অবস্থায় রিফাত রশিদ, মাহিন সরকার ও আব্দুল গাফফার সিজানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। সিজান বিভিন্ন সময়ে সমন্বয়কদের ছবি ও ভিডিও ধারণের কাজও করতেন বলে উল্লেখ করেন তিনি। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী গণঅভ্যুত্থানের সময় থেকে জিসান হান্নান মাসুদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তবে হান্নান মাসুদের অর্থের প্রতি অতিরিক্ত আগ্রহ ও আচরণগত পরিবর্তনের কারণে পরবর্তীতে তিনি দূরে সরে যান। আপনাদের আর কি কিছু বোঝার বাকি আছে? হান্নান মাসুদ এখন কিভাবে বিলাসবহুল গাড়িতে চড়েন, কিভাবে বিলাসবহুল অফিস সাজান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। আমাদের জাতীয় বীর, আমাদের মুক্তিযুদ্ধের মহান যে নেতা, যে সংগঠকরা এই দেশটির বিনির্মাণে কাজ করেছেন, এই দেশটির সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মৃত্যু এবং রাষ্ট্রের চরিত্র, এই 2টা বিষয়ে আপনাদের কাছে কেমন প্রতিবাদ হচ্ছে সেই বিষয়টি একটু ভেবে দেখার জন্য আমার আজকের ভিডিওটি মূলত। আপনারা জানেন তোফায়েল আহমেদের অফিসিয়ালি যে জন্ম তারিখ সেটা হচ্ছে 1943 সাল, অর্থাৎ তদানীন্তন ব্রিটিশ ভারতে তার জন্ম। তিনি ব্রিটিশ ভারতে জন্ম হয়ে জন্মের 7-8 বছর পরে পাকিস্তান নামক একটি নতুন স্বাধীন রাষ্ট্র দেখেছেন। সেই স্বাধীন রাষ্ট্র থেকে সংগ্রাম আন্দোলন করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধ করেছেন। 69 গণ অভ্যুত্থান, 66 ছয় দফা আন্দোলন সহ বাঙালির স্বাধিকার আন্দোলনের যতগুলো সেগমেন্ট আছে প্রায় প্রতিটিতেই তিনি উপস্থিত এবং উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজকের বাংলাদেশ যারা মনে করে আকাশ থেকে পড়ে এটা একটা বাংলাদেশ হয়ে গেছে, সেই অর্বাচীনদের কথা বাদই দিলাম, কিন্তু যারা এখনো বিশ্বাস করে এই বাংলাদেশ হঠাৎ করে আকাশ থেকে রুটি বেলার মতো করে কেউ বেলে দেয়নি,
এটা আসলে তৈরি করেছে। এই তৈরি করার পেছনে যেই মানুষগুলো কাজ করেছে, শত শত বছর থেকে এই বাঙালির যে আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটি জাতিভিত্তিক, একটি ভাষাভিত্তিক, একটি সংস্কৃতিভিত্তিক একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রের নেতৃত্ব তারা নিজেরাই দিবে, সেই রকম স্বপ্ন নিয়ে মানুষ যে চেষ্টা সাধনা করেছে, সেই চেষ্টা সাধনারই সর্বশেষ রূপ হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জন। আমি যে কথাটি বলছিলাম 1930-এর এবং 40-এর দশকে, বিশেষ করে 40 থেকে 50 সালের ভেতরে যেই সব নেতারা জন্মগ্রহণ করেছেন, তারাই কিন্তু বঙ্গবন্ধুর এই বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিলেন। বঙ্গবন্ধু তাদের সিনিয়র ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে তাদেরকে যে জায়গাটিকে নিয়ে এসেছিলেন, তার আগে মাওলানা ভাসানী ছিলেন, শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন, বঙ্গবন্ধুর সাথে 4 জন নেতা ছিলেন, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান এবং তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম সহ এইরকম আরও অনেক নেতা মিলে তারা যে কাজ করছিলেন, তাদের যে ইয়াং ফোর্স, তাদের এই ইয়াং ফোর্সটি 1940 থেকে 50-এর দশকের জন্ম। আপনি যদি দেখেন, এই ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করার পর আমাদের একজন অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা যায়। তিনি রাষ্ট্রীয় সম্মানটি পর্যন্ত পাননি, অর্থাৎ বাংলাদেশে আইন রয়েছে যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে মারা গেলে গার্ড অফ অনার দেওয়া হবে। মতিয়া চৌধুরীকে সেই গার্ড অফ অনারটিও দেওয়া হয়নি, কারণ তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মতিয়া চৌধুরীর জন্ম 1940-এর দশকে। খেয়াল করে দেখেন, মতিয়া চৌধুরীর পর সাম্প্রতিক আরেকজন মারা গেলেন, তিনি হলেন মোশাররফ হোসেন। চট্টগ্রামের বীর চট্টলার বীর সৈনিক, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে একটি সাব কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। সেই মোশাররফ হোসেনেরও জন্ম 1943 সালে। তারপর গত 2 দিন আগে মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং বাংলাদেশের ছাত্র রাজনীতির পুরুদা, 69 গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই তোফায়েল আহমেদ মারা গেছেন। তার জন্ম 1943 সালে। দবিরুল ইসলাম গত 2-3 দিন আগে মারা গেলেন, তার জন্ম খোঁজ নিয়ে দেখলাম 1940 সালে। তারপর আমাদের রমেশ চন্দ্র শীল মারা গেছেন, তার জন্ম 1940-এর একটু আগে, এই 40-এর কাছাকাছি সময়। এখন খেয়াল করে দেখেন, আমির হোসেন আমু 40-এর দশকে জন্ম, বা 38-39-এ জন্ম। এইরকমভাবে নুরুল মজিদ হুমায়ুনের কথা আপনারা জানেন, যিনি মুক্তিযুদ্ধ সংগঠন করেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রে একাধিকবার মন্ত্রী এবং এমপির দায়িত্ব পালন করেছেন। সেই মানুষটিও মারা গিয়েছেন হাতে হ্যান্ডকাপ নিয়ে। তাহলে একটা রাষ্ট্র যখন তার জন্মদাতাকে, তার জন্মের সাথে যাদের জীবন মিশে আছে, যাদের জীবন যৌবন তারা মৃত্যুকে তুচ্ছ করে যারা সেনাবাহিনীর মতো, সেনাবাহিনীর চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কারণ সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের কাজ হচ্ছে যুদ্ধ করা ছাড়া সেনাবাহিনী আর কোনো কাজ মূলত প্রাইমারিলি নেই। কিন্তু মুক্তিযোদ্ধারা সেদিন যুদ্ধ করেছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। তাহলে এই মুক্তিযোদ্ধাদের যে দেশপ্রেম, মুক্তিযোদ্ধার যে ত্যাগ, যারা ছিল সাধারণ মানুষ, যারা ছিল না যোদ্ধা, যারা ছিল রাজনৈতিক কর্মী, তারা হয়ে গেলেন যোদ্ধা। এই যোদ্ধাদের কেউই সম্মান পাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এই সময়টা খুব খারাপ সময় যাচ্ছে। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এই নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের আজকে আরেকজন নেতা মারা গেছেন। তিনি ঢাকা উত্তরের সভাপতি ছিলেন। তিনিও 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। রহমতুল্লাহ, তিনি খুব ধনী মানুষ ছিলেন, তিনি খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন এবং দানবীর মানুষ ছিলেন, এবং তিনি খুব ধর্মভীরু মানুষ ছিলেন। তিনিও বহুবার এমপি হয়েছেন, মন্ত্রী মর্যাদায় সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তাকেও সুষ্ঠুভাবে জানাজা দিতে পারবে কিনা
আমরা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। তাহলে খেয়াল করে দেখেন যে 1940-এর দশকে জন্ম নেওয়া যে বিখ্যাত মানুষগুলো, 1971 সালের মুক্তিযুদ্ধ, 52-এর ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্টের নির্বাচন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাষ্ট্র তাদেরকে কি রকম সম্মাননা দিচ্ছে, এটা রাষ্ট্রের চরিত্রের বহিঃপ্রকাশ। তারেক রহমান সাহেব এখন বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। তিনি একজন মুক্তিযোদ্ধাকে এই দেশ গঠনে যারা জীবন দিয়ে দিয়েছে, তাদের জীবন যৌবন বিলীন করে দিয়েছে, সেই সব মানুষদের প্রতি যে সম্মান দেখাচ্ছেন, আমি ধারণা করি তিনি বুঝে নিয়েছেন যে তিনি কখনো মরবেন না। তিনি যদি মরবেন এই কথা বিশ্বাস করতেন, তাহলে এই মুর্দাদেরকে নিয়ে এই অসম্মান দেখানোর কাজটি তিনি করতেন না। কারণ মানুষের মৃত্যু এবং জন্ম এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের জন্ম হবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ মরবে। মৃত্যু এবং জন্ম স্বাভাবিক, কিন্তু কীর্তিমান যিনি, তার তো মৃত্যু নেই। এই কীর্তিমান মানুষেরা যখন মারা যায়, আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, জ্ঞানী মানুষকে যে দেশে সমাদর করা হয় না, সে দেশে জ্ঞানী জন্মাতে পারে না। তোফায়েলদের মতো মানুষরা, মোশাররফদের মতো মানুষরা, দবিরুল ইসলামের মতো মানুষরা, মতিয়া চৌধুরীর মতো মানুষরা, নুরুল মজিদ হুমায়ুনের মতো মানুষরা যদি সম্মান না পায়, যদি শ্রদ্ধা না পায়, ভক্তি না পায়, তাহলে দেশ যখন ক্রান্তি লগ্নে থাকবে, দেশের প্রয়োজনে মানুষ সেই রকম ত্যাগ করতে উৎসাহিত হবে না। আপনারা জানেন, একজনকে সম্মান দেখালে মানুষ বড় হয়, মানুষ ছোট হয় না। কিন্তু কিছু কিছু মানুষ এত ছোট, তারা মনে করে মই দিয়েও তারা উপরে উঠতে পারবে না। তারা নিজেদেরকে বিচার করতে পারে না। সেই মানুষরাই ছোট লোক হয়। এই ছোট লোকেরা দেশ জাতির বরেণ্য সন্তানদেরকে সম্মান দেয় না, সম্মান দিতে জানে না। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, চিটাগংয়ে নুরুল মজিদ হুমায়ুনের জানা যায়, মুন্সিগঞ্জে, এবং ঢাকায় তোফায়েল আহমেদের জানা যায়। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। এই মানুষরা শত বাধা বিপত্তি উপেক্ষা করেও জয় বাংলা স্লোগান দিয়েছে। কেন দিয়েছে? এটা আওয়ামী লীগের জন্য নয়, কারণ এই মানুষগুলা এই বাংলায় জয় বাংলাকে প্রতিষ্ঠা করেছে, যার কারণে তাদেরকে শ্রদ্ধা জানাতে এই জয় বাংলা শব্দটি মানুষ ব্যবহার করেছে। এখন এই জয় বাংলা শুনলে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠী এবং বিএনপির গা চলে কেন? আপনারা জানেন, হুজুররা মাঝে মাঝে ওয়াজ করে যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি যদি কেউ পড়ে, তাহলে শয়তানের গায়ে আগুন লাগে, শয়তান ওই সহদ্দির মধ্যে আসতে পারে না। এটাই তো শুনেছেন। তো জয় বাংলা হচ্ছে এই স্বাধীনতার যে শত্রু এবং মুক্তিযুদ্ধের যারা বিরোধী, এবং জামাতে ইসলামী, নেজামে ইসলামী, আল বদর, রাজাকার, আল শামস, শান্তি কমিটির যারা দোসর, যারা বন্ধু, এবং তারা এই শব্দটি শুনলে, এই বাক্যটি শুনলে, জয় বাংলা বা জয় বঙ্গবন্ধু শুনলে, তাদের মধ্যে শয়তানের গায়ে ইস্তেগফার পড়লে যেরকম আগুন লাগে, সেই রকম আগুন তারাও অনুভব করে। তাই তারা শত চেষ্টা করে যেন এই জয় বাংলা শব্দটি না উচ্চারিত হয়। কিন্তু এটা তো বাংলা, আমার সোনার বাংলা। এই বাংলা যতদিন থাকবে, জয় বাংলাও ততদিন থাকবে। এবং এই বাংলার মানুষ, এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ইতিহাস, আপনি যত চেষ্টাই করেন, এই তোফায়েল আহমেদকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের ইতিহাস লিখতে পারবেন না। কারণ বাংলাদেশের ইতিহাস যদি রাজাকারদের ইতিহাস লেখেন, বাংলাদেশের ইতিহাস যদি অমুক্তিযোদ্ধাদের ইতিহাস লেখেন, বাংলাদেশের ইতিহাস যদি স্বৈরতান্ত্রিক ব্যক্তিদের ইতিহাস লেখেন, রাষ্ট্রকে যারা ধর্ষণ করেছে তাদের ইতিহাস লেখেন, তাহলেও এই তাদের কাউন্টার পার্ট হিসেবে রাজ্জাক, তোফায়েল, আমির হোসেন আমু, এদের নাম আপনি, মতিয়া চৌধুরীর নাম বাদ দিয়ে আপনি ইতিহাস লিখতে পারবেন না।
তোফায়েল আহমেদ ভোলাতে জন্মগ্রহণ করেছেন। এই ভোলাতে জন্মগ্রহণ করে 1970 সালের নির্বাচনে কনিষ্ঠতম সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ডাকসু বিপি ছিলেন। তিনি প্রধানমন্ত্রী বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, রাজনৈতিক সচিব ছিলেন। রাজনীতিতে যখন আপনি থাকবেন, মানুষকে আপনি কিন্তু দুইটা জায়গায় দেখতে পারেন। মানুষ এবং শয়তানের মধ্যে একটা তফাৎ আছে। মানুষ সংমিশ্রণ, মানুষ শয়তানের ধোঁকা খায়, মানুষ আবার সৎ কাজে উদ্বুদ্ধ হয়। এই দুইটার মাঝামাঝিতে মানুষকে বিচার করতে হয়। তোফায়েল আহমেদ মানুষ ছিলেন, যার কারণে তার দোষ আছে, ত্রুটি আছে, গুণও আছে। আমি একটা জিনিস ছোটবেলা থেকে শুনে আসি যে যাদেরও কলঙ্ক আছে, ক্ষমা আছে ভুলে, আসামিরও মুক্তি। যাদেরও কলঙ্ক আছে, কাটা আছে ফুলে, আসামিরও মুক্তি আছে, ক্ষমা আছে বলে। এই ভুলভ্রান্তিগুলোকে আমাদের ক্ষমা করতে হবে। কারণ ক্ষমা করতে হবে এই কারণে, আমি, আপনি, আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়। এই ভুল ত্রুটিগুলো বাদ দিলে, দোষ ত্রুটিগুলো বাদ দিলে, মিস্টেকগুলো বাদ দিলে, তাদের জীবনকে যদি আপনার জীবনের সাথে প্যারালাল দেখেন, দেখবেন আপনি মশা মাছির মতো উঠছেন, আর তারা বিশাল এক মানুষ হয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। এই যে বড় মানুষদেরকে সম্মান দেখালে যে মানুষ বড় হয়, এই চিন্তা চেতনা যাদের নেই, তারা রাষ্ট্রকে ডোবাবে, রাষ্ট্রকে বাসাবে না। এই সরকারের বয়স মাত্র 3 মাস। 3 বছর থাকলে এই দেশের মানুষ জাটা পেটা করে বিদায় করার জন্য রাস্তায় নামবে। আওয়ামী লীগ লাগবে না। এই দেশের মানুষ এখনই হাঁপিয়ে উঠেছে। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, সমাজে ভাঙন ধরেছে, মব কালচার বন্ধ হয়নি, সংসদ ভবনে খিস্তি খেউর হচ্ছে, সচিবালয়ে একজন আরেকজনকে ঠেলে ফেলে দিচ্ছে, নারীরা রাস্তায় নামতে পারে না, বিদেশিদের সাথে সম্পর্ক খারাপ, আমেরিকার কাছে দেশ বিক্রি, এইরকম নানান জিনিস এই 3 মাসের ভেতরে আমাদের সামনে চলে এসছে। আপনারা অনেকে বলবেন, চুক্তিটি তো ডক্টর ইউনূস করে গিয়েছে, কিন্তু ভাই, ডক্টর ইউনূসের চুক্তিতে কথা ছিল 60 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ করবে। তো 60 দিন ডক্টর ইউনূস তো 5 দিনের মধ্যে চলে গেল, বাকি তো 55 দিন বাকি ছিল। এই রাজপুত্র তারেক রহমান, তিনি কেন এটিকে রেকটিফাই করলেন? তিনি কেন এটিকে বাতিল করলেন না? তার মানে হচ্ছে ডক্টর ইউনূস যে বলেছে যে আমি যে এটা করেছি তারেক রহমানের সম্মতিতেই করেছি। তারেক রহমান যেই লোক ক্ষমতায় আসার জন্য রাষ্ট্র বিক্রি করে দেয়, তার কাছ থেকে তোফায়েলরা সম্মান আশা করবে কোন আক্কেলে? আপনি, আমি, যেই লোকটি ক্ষমতায় আসার জন্য ডক্টর ইউনূসকে দিয়া, খলিলকে দিয়া দেশ বন্ধকের চুক্তি করে, সেই লোকের কাছ থেকে এর চেয়ে ভালো সম্মান আশা করা অন্যায়। সুতরাং আমরা মনে করি সময়, তুমি বিদ্য যাযাবর। লাস্ট নাইট ইন রোম, লাস্ট মান্থ ইন বেবিলন, উড ইউ নট বি মাই গেস্ট, আই উইল গিভ ইউ এ গোল্ডেন রিং। সময় বিদ্য যাযাবরের মতো ঘুরবে, নগরে নগরে, সভ্যতায় সভ্যতায়। আমরা এই বাংলাদেশে বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতা, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, শিক্ষা এবং মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক আওয়ামী লীগ এই সমাজ, এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। টুডে, টুমরো অর ডে আফটার, উই আর কামিং ব্যাক উইথ ফুল ফোর্স। অ্যান্ড আমরা এ দেশকে আবারও অসাম্প্রদায়িক চেতনায়, মানবিক মূল্যবোধে, 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলে সামনের দিকে নিয়ে যাব। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের এবং শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ থেকে এই দেশ, এই মাটি, মানুষ এবং জাতির কাছে কমিটমেন্ট রইল। এবং তোফায়েল, নুরুল মজিদ হুমায়ুন এবং আমাদের মোশাররফ, এরা যে কষ্ট নিয়ে, যে নির্যাতিত হয়ে কেউ জেলের ভিতরে, কেউ জেলের বাইরে মারা গেছেন, তাদের বিচার, তাদের প্রতি যে অবিচার করা হয়েছে, তার প্রত্যেকটার বিচার এই জমিনে হবে। ভালো থাকবে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য।
আজকে টুকরো টুকরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। প্রথমত, নতুন সরকার এবং এই সময়টাতে বহির্বিশ্বে বেশ কিছু সাফল্যের খবর আপনারা ইতিমধ্যেই জানেন। প্রথমত হচ্ছে যে জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রার্থী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে 8 ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটা একটা গৌরবজনক বিষয় এবং যদিও এর আগেও বাংলাদেশ এই সাফল্য একবার অর্জন করেছিল এবং হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে সভাপতিত্ব করেছেন 90-এর দশকে। এবারকার একটু ব্যতিক্রম আছে, 1 বছরের জন্য নির্বাচিত এবং জাতিসংঘে সভাপতির অফিসও থাকবে, সেই অফিসের কার্যক্রমও তিনি পরিচালনা করবেন। এই প্রসঙ্গে আরও কিছু কথা আছে, আমি একটু পরে বলবো। একই দিন আরেকটা খবর এসছে যে জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর যে 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন আইএলসিতে সহসভাপতি পদে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি নাহিদা সুবান এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। দুটো নিঃসন্দেহে বড় সাফল্য, যদিও এর কিছুটা অর্নামেন্টাল, অন্যান্য দিক থেকে এই সাফল্যকে দেখবার কোনো সুযোগ নেই এবং কিন্তু সম্মানের বিষয় নিঃসন্দেহে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ জানেন বর্তমান সরকার ক্ষমতায় এসেই আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যাবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অনেক দিন ধরেই বাংলাদেশ চলছে, বাংলাদেশ চাইছে এবং আমরা তো জানি আমরা অনেক কিছুই বড় করে দেখবার চেষ্টা করি, কিন্তু ভেতরের বাস্তবতাটা আসলে অনুকূলে আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি না, কিন্তু দেখানোর প্রবণতাটা আমাদের মধ্যে আছে। বাস্তবতা না থাকলেও বাংলাদেশ এই প্রক্রিয়ায় ঢুকে পড়েছে এবং একাধিকবার সময় বাড়িয়েছে, বাংলাদেশ একবার বাড়িয়েছে এবং এই সরকার এসে আসলে এই বাস্তবতার এবং ব্যবসায়ীরাও প্রস্তুত না, সব মিলিয়ে সরকার খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 3 বছরের সময় বাড়াতে চেয়েছে। আমি মনে করি সরকারের দিক থেকে এটাও একটা প্র্যাগমেটিক ডিসিশন ছিল এবং জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশের যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পেছানোর অনুরোধটাকে সমর্থন জানিয়েছে। তারা এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতিকাল 2029 সালের 24 নভেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য বাংলাদেশের অনুরোধের প্রতি তাদের ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে। তবে শর্ত আছে যে বাংলাদেশকে এই সময় তার বিদ্যমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবেলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। একথা আমরা বহুবার বলেছি যে 3 বছর সময়, ওই যে অনেকে পরীক্ষা পেছায়, কিন্তু আসলে ওই দেখা যায় প্রস্তুতিটা নিতে বসে পরীক্ষার আগের দিন। এটা এভাবে করলে হবে না। এই 3 বছরকে আসলে পুরোপুরি কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে যে আমরা ওই সম্মানের জায়গায়, আমরা একটা স্বল্পোন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশের মধ্যে এই যে গ্রাজুয়েশন করব, এটা যেমন একটা সম্মানের দিক আছে, এর একটা কিছু নেতিবাচক দিক আছে যে আমরা বিভিন্ন দেশ থেকে, উন্নত বিশ্ব থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে যেসব সুযোগ সুবিধা পেতাম সেটা আমরা পাবো না। কাজেই তার জন্য আমাদের করণীয় কি, সেই প্রস্তুতি। সো আমি মনে করি ওই প্রস্তুতিটা আসলে বাংলাদেশের নেওয়া দরকার। আবার সময় বাড়াবো, পরীক্ষার শেষে আগে একেবারে 29 সালে গিয়ে আমি আবার দেখবো যে আমার কিছুই হয়নি। কারণ আমাকে মাথায় রাখতে হবে যে আমার জন্যে এই গ্রাজুয়েশনের পরে আমার সম্মান যেমন বাড়বে, আমার জন্য অনেক চ্যালেঞ্জ সামনে হাজির হবে। এখন থেকে যেখানে যে দেশের সঙ্গে যে ধরনের চুক্তি করা দরকার, যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সেটা করা দরকার। পুরনো আলোচনায় যাই পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গে। আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী একটা বার্তা দিয়েছেন, আমরা দেখলাম যে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ছুটি নেবেন এবং ইউএনজি এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি মনে করি উনি যেখানে একটা গ্লোবাল স্টেজে এরকম একটা দায়িত্ব পেয়েছেন 1 বছরের জন্য, এই ছুটি নেওয়ার সিদ্ধান্তটা সমীচীন নয়। উনি বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হচ্ছে, আমি মনে করি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটা ঠিক নয়। কারণ পররাষ্ট্রমন্ত্রীর পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, সব দেশের জন্য এবং আমাদের মতো দেশের জন্য তো বটেই। এটার অর্থনৈতিক গুরুত্ব, এটার ডিপ্লোম্যাটিক গুরুত্ব, এটার জিও স্ট্র্যাটেজিক্যাল গুরুত্ব অনেক অনেক বেশি।
এবং আমি মনে করি যে এটা আঁকড়ে ধরে রাখার কোনো কারণ ডক্টর খলিলুর রহমানের নেই। বরং উনি যে দায়িত্বে গেছেন, যে সম্মানের জায়গায় গেছেন, সেই দায়িত্বটা তিনি পালন করুন। এবং তিনি যে বাংলাদেশের হয়ে গেছেন এখন তার না, তিনি সকল দেশের সভাপতি। তো সেটা মাথায় রেখে এটা অনেক গৌরবের। তিনি বাংলাদেশের প্রার্থী ছিলেন, সেটা তাকে উচ্চারণ না করলেও হয়তো চলবে, কারণ আমি দেখলাম যে তিনি যে প্রেসের সামনে দাঁড়িয়ে কথা বলেছেন তখনও তাকে এটা তিনি বলেননি, হয়তো আমি মনে করি যে সেটা হয়তো তার দিক থেকে অত্যন্ত যুক্তিসঙ্গতই ছিল, তিনি সবার হতে চেয়েছেন। বাট পররাষ্ট্রমন্ত্রী আমাদের একজন দরকার হবে। প্রতিমন্ত্রী অ্যাডভাইজার মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। এখন কে হবেন পররাষ্ট্রমন্ত্রী? প্রতিমন্ত্রী কি প্রমোশন পেয়ে হবেন? অ্যাডভাইজার কি এই জায়গায় আসবেন? কারণ শোনা গেছিল তিনি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন এক সময়। আমার মনে হয় এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। আরও কিছু নাম শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের একজন ডায়নামিক পররাষ্ট্রমন্ত্রী দরকার। এবং অফকোর্স তিনি যদি পলিটিক্যাল হন, পলিটিক্যাল ফিগার হন, সেটা ভালো হয়। কারণ এই ডিপ্লোমেসি, জিও পলিটিক্স সবই পলিটিক্যাল ইস্যু, এগুলো হ্যান্ডেল করা বোঝার মতো। এবং তার এক ধরনের অফকোর্স স্মার্ট হওয়া দরকার, তার এক ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল থাকা দরকার, তার এক ধরনের কমিউনিকেশন স্কিল ভালো হওয়া দরকার। এরকম একজন নিশ্চয়ই আইডেন্টিফাই প্রধানমন্ত্রী করে আমি মনে করি করবেন, এবং সেটা করা দরকার। এবং ডক্টর খলিলকে যদি তিনি কথা দিয়েও থাকেন, আমার মনে হয় যে এই কথাটা তাকে উইথড্র করতে হবে, কারণ সবার আগে দেশ, বাংলাদেশ তাদের স্লোগান, সবার আগে দেশের স্বার্থ। এর বাইরে অনেকগুলো প্রসঙ্গ আছে, সেগুলো নিয়ে কথা বলা যায়। আমরা সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে, ইতিমধ্যেই বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য 10টি পরামর্শ সরকারকে দিয়েছে। একটা পরামর্শ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, আবারও বলি, অনেকে এটা শুনলে একটু বিরক্ত হতে পারেন, যে সাংবাদিকরা যারা জেলে আছেন, আমি একথা বলবো না যে তাদের কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না। তাদের অনেকেই সাংবাদিকতা বাদ দিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং জনগণের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারা মানুষ হত্যা করেছেন এটা কিন্তু প্রমাণ করা যাচ্ছে না, অনেকে বিশ্বাসও করেন না। কাজে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে যেসব মামলায় তাদেরকে আটকে রাখা হয়েছে, অনেকগুলোর এখন পর্যন্ত চার্জশিট দাখিল হয়নি, এভাবে বছরের পর বছর কাউকে আটকে রাখাটা সমীচীন নয়। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকতে পারে, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকতে পারে, অন্য যে কোনো ধরনের অভিযোগ থাকতে পারে। আপনি অভিযোগ করেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেন, জেলে রাখেন, শাস্তি দেন, হতে পারে। কিন্তু যেটা তারা করেননি সেটা, হ্যাঁ আপনি বলতে পারেন অন্যায় চামচামি করেছে, ফ্যাসিস্টের দোষর ছিল, কিন্তু এর জন্য তো ওইভাবে শাস্তি হয় না। এটা একটু মাথায় রাখতে হবে, না হলে এটা হবে কি ভবিষ্যতে দেশে এবং বিদেশে নানাভাবে প্রশ্ন। এই সরকার আজকে যে জনপ্রিয় আছে, এই জনপ্রিয়তা তারা বাড়তেও পারে, কমতেও পারে, এবং যখন কমতে থাকবে তখন কিন্তু এই প্রশ্নগুলো দেশের ভেতর থেকে বাইরে থেকে উঠতে থাকবে। এটা মাথায় রাখতে হবে, জোর করে এটা করবার দরকার নেই। রাজনীতির ক্ষেত্রে একই কথা, আমি মনে করি সবার পলিটিক্যাল স্পেস সবার জন্য থাকা দরকার, সিভিক স্পেস থাকা দরকার। আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আমি বলেছি, অনেকেই আমাকে খারাপ বলতে পারেন, দল হিসেবে তার রাজনীতি করবার অধিকার আছে। ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেই দায় নিয়ে সব তাকে রক্ষা করতে হবে, বহাল রাখতে হবে, এটা তারা করেছেন। কি বুঝে সেই আইনটাকে তারা সংসদে পাশ করেছেন আমি জানি না, তবে এটা আমার কাছে মনে হয় যে খুব একটা চুক্তিসঙ্গত হয়নি। একথা ঠিক যে আওয়ামী লীগের চরিত্র বদলায়নি, চরিত্র বলতে যেটা তারা জুলাই অগাস্টে করেছেন, এবং তার এই গত 3 শাসনামলে তারা যেটা করেছেন 9, 18, 24 নির্বাচনের পরে, 8 নির্বাচনের পরে, কিন্তু একথা ঠিক যে তাদেরও অনেক নিরীহ সমর্থক গোষ্ঠী আছে, কর্মী আছে, সবাই খারাপ না, নেতাদের মধ্যে যে কেউ ভালো ছিলেন না এই কথাও বলা যাবে না। তো অফকোর্স একটা দলকে আপনি রাজনৈতিকভাবে এভাবে আটকে রাখতে পারেন না। আমি মনে করি তাকে ফ্রিলি ছেড়ে দিলে তার আসলে ওই নৈতিক মনোবল নেই যে সে এসে খোলাখুলি রাজনীতি করবে। বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে যে প্রজন্ম এখন অত্যন্ত শক্তিশালী, তরুণরা আওয়ামী লীগকে খুব সহজে অ্যাকসেপ্ট আগামী অন্তত 5, 10, 15 বছর করবে বলে আমার মনে হয় না। কিন্তু অফকোর্স যদি সরকার খুব ভুল করে, অফকোর্স যদি বাংলাদেশে অন্য কোনো শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে,
যেটা দেশের জন্য বিপজ্জনক হতে পারে, মানুষ তার সিদ্ধান্ত বদলও করতে পারে। কিন্তু এখন পর্যন্ত সরকার বা সরকার প্রধানকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তাতে করে মনে হয় যে সরকার আসলে পুরো জিনিসটা নিয়ন্ত্রণে রাখতে পারবে। কাজে এটা, হ্যাঁ, একথা ঠিক, এই বিষয়ে যদি কেউ আমাকে বলেন আমি ভিন্নমত পোষণ যে আওয়ামী লীগকে সুযোগ দিলে তারা মাথাচাড়া দিয়ে উঠতেও পারে, তারা তাদের পুরনো চেহারায় ফিরতেও পারে, কারণ তাদের মধ্যে তো আসলে কোনো অনুশোচনা আমরা দেখলাম না, কোনো নেতার মধ্যে অনুশোচনা নেই। কিন্তু তারপরেও আমি বলবো, এই যে যারা অপরাধ করেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, দুর্নীতি, লুণ্ঠন, প্রত্যেকের আপনি ন্যায়সঙ্গত বিচার করেন, বাকিদের আপনি ছেড়ে দেন, এবং ওই দায় নিয়ে কারা সামনে এসে রাজনীতি জনসমর্থন পাবেন এত ভয় পাওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তবে মাথায় রাখতে হবে, ৭১ থেকে আজ অবধি যারা বাংলাদেশে বড় বড় অপরাধের সঙ্গে যুক্ত আছেন, তাদের সম্পর্কে সরকারকে সব সময় সতর্ক থাকতে হবে। আর না হলে, এবং এই যে বিদেশে আওয়ামী লীগের অনেক নেতা পালিয়েছেন, ভবিষ্যতে আপনি বিচার করবেন, বলবে আমি তো কন্টেস্ট করার সুযোগ পাইনি এই মামলায়, ফ্রি করে দেন, আসুক, সাহস থাকলে মামলা লড়ুক। আমি মনে করি যে জোর করে কাউকে বন্দি করে রাখা, কারো বাড়ি পুড়িয়ে দেওয়া, কাউকে রাস্তায় মারধর করা, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, যেটা আমরা প্রফেসর ইউনূসের শাসনামলে দেখেছি। এই সংস্কৃতি থেকে বেরিয়ে বাংলাদেশে একটা সুস্থ ধারার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি চালু করতে হবে, এবং সেটা করতে পারবেন আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং এখানে তার জন্য আমার একটা পরামর্শ আছে, তিনি একটা ঘোষণা দিতে পারেন 1971-এর 16ই ডিসেম্বর পর্যন্ত আজ অবধি বাংলাদেশে যে কোনো দলের হতে পারে, এমনকি তার নিজের দলের হতে পারে, যে যে অপরাধ করেছেন, হত্যা, ধর্ষণ, খুন, লুটপাট, দুর্নীতি, কেউ যদি স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই অপরাধ করেছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, রাষ্ট্র যদি চায় তাকে ক্ষমা করতে পারে, আমি মনে করি যে এরকম একটা সাধারণ ঘোষণা দিয়ে কেউ যদি নিজেকে এইভাবে জনসমক্ষে হাজির করতে পারে, উপস্থাপন করতে পারে, রাষ্ট্র তাকে ক্ষমা করবার একটা সিদ্ধান্ত নিতে পারে, কারণ ওটাও একটা বড় শাস্তি। এরকম একটা ঘোষণা দিয়ে আমরা দেখতে চাই যে স্বেচ্ছায় কারা বলেন, আর না বললে তো আইনি প্রক্রিয়া আছে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সংস্থা আছে, তারা তাদের কাজ করবে। কিন্তু আমরা একটু দেখতে চাই যে 1971 সালের মুক্তিযুদ্ধের অপরাধ থেকে শুরু করে, মানে স্বাধীনতা বিরোধী যারা, তারা থেকে আজ অবধি, জুলাই নয় আমি বললাম আজকে অবধি, যারা যে অপরাধ করেছেন, কেউ যদি ঘোষণা দেন যে আমি এই অপরাধ করেছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, রাষ্ট্র একটা ঘোষণা দিক যে সেক্ষেত্রে রাষ্ট্র তার অপরাধকে বিবেচনায় নেবে যে তাকে ক্ষমা করা যায় কিনা। তার জন্য একটা কমিশন হতে পারে, কমিশন ডিসাইড করবে যে হ্যাঁ এটা আসলে ক্ষমার যোগ্য কিনা। এটা প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়ে দেখতে পারেন। আমি মনে করি যে সেটা বাংলাদেশের জন্য এবং তার জন্যে, রাজনীতির জন্য একটা শুভ সূচনা হতে পারে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।